সম্মানিত ভিউয়ার্স, আমি পরান আপনাদের সাথে রয়েছে। আজকে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ভার্বস, এগুলোর ব্যবহার দেখব, এগুলো সেন্টেন্সে কীভাবে কখন কোথায় ব্যবহার হয় এটা আমরা দেখব। সো আসেন আমরা প্রথমে অনেক টাইপের ভার্বগুলো আপনারা দেখতে পারবেন আজকে। সো প্রথমে দেখে নিই অ্যাকশন ভার্ব কোনগুলো। অ্যাকশন ভার্ব হতে পারে, এটা ডেসক্রাইব করতেছে ফিজিক্যাল অথবা মেন্টাল কোনো অ্যাকশন, কোনো কাজ করা বোঝায় ফিজিক্যালি অথবা মেন্টালি। যেমন শি রানস এভরি মর্নিং, সে দৌড়ায় প্রতিদিন সকালে। সে দৌড়ায় প্রতিদিন সকালে, সে কিন্তু শারীরিক একটা শ্রম দিতেছে। যেমন আমি হাঁটি, আই ওয়াক, এটা আমি শ্রম দিতেছি। সো এই ওয়াকটা হচ্ছে আমার কি অ্যাকশন ভার্ব। তাহলে এখানে রানসটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই যে খাওয়া, ঘুমানো, হাঁটা, চলা, এগুলো অ্যাকশন ভার্ব মূলত। সো এই অ্যাকশন ভার্বটা ফিজিক্যালিও হতে পারে এরকম, অথবা মেন্টালিও হতে পারে। আই থিঙ্ক, আমি চিন্তা করি। আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইউ, আমি প্রায়ই তোমার কথা ভাবি বা চিন্তা করি বা ভাবি। সো আমি তোমার কথা, এই অফেনটা অ্যাডভার্ব। সো এটা অ্যাকশন ভার্বের আগেও বসাইতে পারবেন, শেষেও বসাইতে পারবেন। আগে বসানোটাই বেলাও, সেক্ষেত্রে বলতে পারেন আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইউ, আমি প্রায় আপনার কথা ভাবি। সো এই যে বিষয়টা, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, ফিজিক্যাল অথবা মেন্টালি হতে পারে। সো এবার আসি আমরা লিঙ্কিং ভার্বটা দেখি, ওইগুলো কমন ছিল আমাদের জন্য। সো লিঙ্কিং ভার্বের মধ্যে বি ভার্ব আছে প্রথমেই। সবচাইতে কমন যে ভার্বগুলো আছে লিঙ্কিং ভার্বের মধ্যে, অনেকগুলো লিঙ্কিং ভার্ব আছে, তার মধ্যে মোস্ট কমনগুলো আমি এখানে লিখে রাখছি, এগুলো খুব বেশি ইউজ হয়। ঠিক আছে। সো বি ভার্বটা হচ্ছে কি, বি ভার্ব পাঁচটাকে মাথায় রাখতে পারেন আপাতত। এমিজার ওয়াজওয়ার, এমিজার ওয়াজওয়ার, এই বির জায়গায় এমিজার ওয়াজওয়ার মনে মনে চিন্তা করেন। আর সিম, এপিয়ার, বিকাম, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, লুক, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে ইজটা হচ্ছে এই বি ভার্বের মধ্যে পড়ছে, এমিজার ওয়াজওয়ার, ইজের মতো পড়ছে না। সো এটা হলো কি লিঙ্কিং ভার্ব। এই যে স্মেল, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এবার আসি, এটা আসলে মূলত কী করে জানেন, কোনো একটা সাবজেক্টের সাথে, সাবজেক্টকে কানেক্ট করে এডুকেশনাল ইনফরমেশনের সাথে। কি বলছি, লিঙ্কিং ভার্ব আমরা চিনব কী করে, সাবজেক্টকে কানেক্ট করে এডিশনাল ইনফরমেশনের সাথে। এই যে সিটা কে, আসলে ওই ডাক্তার, যে ডাক্তার, ওই সি যেটা বলছি আমরা, এই কিন্তু আসলে ডাক্তার, তাহলে তার সম্পর্কেই তথ্য দিতেছি আমরা এখানে। এই জন্য একটা লিঙ্কিং ওয়ার্ডের সাহায্য নিচ্ছি, বুঝতে পারছেন। সে একজন ডাক্তার, তো ডাক্তারটা কে, সে। সো এই এডিশনাল ইনফরমেশনটা হচ্ছে এটা। ডক্টর হচ্ছে এখানে কি, ডক্টরটা হচ্ছে এখানে এডিশনাল ইনফরমেশন। সো সাবজেক্টকে বর্ণনা করতেছে এটা, এই জন্য এই লিঙ্কিং ভার্বের সাহায্য আমরা নিলাম। এবার আসেন পরের সেন্টেন্সটাতে। পরের সেন্টেন্সে বলছে যে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। এই যে সুইটসটা, এই সুইটসটা কে, এই সুইটসটা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো। তাইলে ফ্লাওয়ারগুলো সুগন্ধ ছড়ায় বা মিষ্টি গন্ধ ছড়ায়। সো ফ্লাওয়ারগুলো সুইট বা মিষ্টি গন্ধ ছড়ায়। সো এই যে সুইটটা ছড়ায়টা কে, এ। সো এ কি জিনিস সম্পর্কে মূলত আমরা ইনফরমেশন দিতেছি। তাছাড়াও এগুলো আসলে মেমোরাইজ করা ওয়ার্ড ধরে নিতে পারেন, এগুলো যদি মেমোরাইজও করে ফেলেন কোনো সমস্যা নাই। এই মেমোরাইজকৃত ওয়ার্ডগুলোই হবে আপনার জন্য লিঙ্কিং ওয়ার্ড। শেষ, লিঙ্কিং ভার্বস আর কি, লিঙ্কিং ভার্বস। ওকে, এবার আসি আমরা হেল্পিং ভার্বে। হেল্পিং ভার্ব আমরা সবাই চিনি, অক্সিলারি ভার্ব বলে ওটাকে ডাকা হয়, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, ভার্বর্থ ক্রিয়া না। সো ওকে, এটা আসলে ব্যবহার হয় মূলত কি, টেন্স অনুসারে, মুডস অনুসারে, বয়েস অনুসারে ব্যবহার হয়। কার সাথে, মূল ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে, প্রিন্সিপাল ভার্বের সাথে ইউজ হয়। এই যে সবুজ করা আছে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো এই প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব ইজ, হ্যাভ বসাই। সো এগুলো মেমোরাইজ করে ফেলবেন। এগুলো অক্সিলারি ভার্ব বেশি নাই, কয়েকটা আছে, 20+, বেশি না। সো এমিজার, ওয়াজওয়ার, ডু, ডাজ, ডিজ, হ্যাভ, এজ, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ওয়ান্ট, ডেয়ার, এগুলো হচ্ছে মাস্ট। এগুলো এই পর্যন্ত হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। সো এখানে লিস্ট আছে, আপনারা এটা মুখস্থ করে নেবেন। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু চিনতে হবে না। এই যে আমি যেটা বলছি, এমিজার, ওয়াজওয়ার, হ্যাভ, এজ, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সো বা হেল্পিং ভার্ব, দুইটা নাম আছে এটা। সো এই দেখেই মুখস্থ যেহেতু আছে, দেখেই বুঝে নিতে হবে, কারণ এরপরে আবার কিন্তু মূল ভার্ব থাকতে হবে। ওইখানে কিন্তু মূল ভার্ব ছিল না, এই জন্য এটা হেল্পিং ভার্ব না। কিন্তু এখানে কিন্তু এরপরে মূল ভার্ব আছে, অর্থাৎ আপনার ভার্বের লিস্টে যেটা শিখেছেন ওইটা কিন্তু আছে, এই জন্য এটা অক্সিলারি ভার্ব। যদি আমি বলতাম আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এক্ষেত্রে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব না,
হ্যাভটা এখানে মূল ভার্ব হিসেবে বসছিল তখন, ঠিক আছে। সো এখানে দেখেন শি ইজ রিডিং বুকস, শি ইজ রিডিং বুক, শি ইজ রিডিং বুক, সে একটি বই পড়ছে। আর উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ শেষ করেছি। এসি যুক্ত হয় হ্যাভ ভার্ব আসলে, হ্যাভ ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসলে এসি এসও এসএন এরকম। সে কাজটি শেষ করেছে, আমি হইলে বলবো আমি কাজটি শেষ করেছি, এসি আসছে শেষে। হ্যাঁ, তুমি হইলে তুমি কাজটি শেষ করেছ, এসও আসবে শেষে, ঠিক আছে। এভাবে আমরা অর্থ দিতে পারি। এবার আসেন অক্সিলারি ভার্ব মুখস্থ করে ফেললেন। এবার আসি মডেল ভার্ব। মডেল ভার্বও কিন্তু মুখস্থ করতে পারেন। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই যে আছে, মুখস্থ করবেন। সো এগুলো মুখস্থ করলে আপনি বুঝতে পারবেন যে একটা নিয়ম মনে রাখেন, এগুলোর পরে মাস্ট বি ভার্বের বেস ফর্ম বসবে। কোনোদিনও ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, বুঝতে পারছেন। সো আমি যদি একসাথে একেবারে করে ফেলি এগুলোকে, সো এগুলোর সাথে কখনো কি আইএনজি এর পরে, এই যে মডেল ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম ছাড়া কিছু হবে না, এরকম মুখস্থ কথা, সারা জীবন সত্য, 100% সত্য। সো এই ভার্বগুলো অ্যাবিলিটি বা পারমিশন বা পসিবিলিটি, নেসেসিটি এগুলো প্রকাশ করে থাকে। সো এখানে আছে কি শুড, ইউ শুড স্টাডি হার্ডার, তোমার আরও কঠোর পরিশ্রম করা উচিত। এখানে শুডটা হচ্ছে আমার মডেল ভার্ব। তাই আমরা 4 ধরনের ভার্ব অলরেডি শিখে গেছি, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্বস, এরপরে অক্সিলারি ভার্ব, এখন মডেল ভার্ব নিয়ে আসছি। অক্সিলারি ভার্বের মধ্যে এগুলো পড়ে, এই যে মডেল ভার্বগুলো অক্সিলারি ভার্বের মধ্যেই পড়ে, তবে এগুলো স্পেসিফিক আর কি। এই যে এরপর থেকে উইলের পর থেকে ধরে এগুলো হচ্ছে মডেল ভার্ব। সো এখানে ফিক্সড করা আছে অক্সিলারি ভার্ব, এগুলোও লিঙ্কিং ভার্বসের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। এরপরে আমার অনেক টাইপের আছে, এই যে এই 3টা হচ্ছে হ্যাভ ভার্ব, এই 5টা হচ্ছে বি ভার্ব, এই ডু ভার্ব হচ্ছে এই 3টা, এরকম বাকিগুলো হচ্ছে মডেল ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে অনেকগুলোই পড়ে বা হেল্পিং ভার্বের মধ্যে অনেকগুলোই পড়ে। তো এটাকে যদি স্পেসিফিক করি আমরা, তাহলে ক্যান থেকে নিয়ে এগুলো পর্যন্ত, এটা পর্যন্ত হচ্ছে এগুলো হচ্ছে মডেল ভার্ব, ওর টুটা হচ্ছে মডেল লাইক ভার্ব। সো এবার আসেন, আমার মডেল লাইক ভার্বেরও ভিডিও আছে, দেখতে পারবেন। ইউ শুড স্টাডি, এখানে শুডটা হচ্ছে আই ক্যান হেল্প, আমি হেল্প করতে পারি ইউ তোমাকে উইথ দিস টাস্ক, এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই পারা এবিলিটি, সক্ষমতা বোঝাচ্ছে, এবিলিটি বোঝাচ্ছে। সো এরপরে তোমার নেসেসিটি, এবিলিটি, পসিবিলিটি, এই সমস্ত বিষয় মেটে ইউজ করলে আমরা পসিবিলিটি মে ইউজ করে, মাইট ইউজ করে বুঝাইতে পারি। সো এই ওয়ার্ডগুলো আসলে মূলত কি মডেল ভার্বস, ওকে। এটাকে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারেন। 5 নম্বরে আসি আমরা ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের পরে সরাসরি একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট দ্বারা সেন্টেন্সটা অর্থ পূর্ণ হবে, ফিল আপ হবে, এটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। তাইলে ট্রান্সিটিভ ভার্বের জন্য প্রয়োজন কি একটা সরাসরি একটা অবজেক্ট প্রয়োজন, সেন্টেন্সটা মিনিংটা পুরো করার জন্য। হি বোট বলে আপনি থামতে পারবেন না, সে কিনেছিল, কি কিনেছিল? এ কার, হি বোট আ কার, আমি কিনেছিলাম, আই বোট আ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম। সো এই হচ্ছে বিষয়, কিনেছে বলেছে, এখানে কিনেছিলাম বলাই উচিত, সে কিনছে, সে কিনেছে, কিনেছিল আর কি, অতীতের কথা বোঝাইছে, এটা পাস্ট টেন্স। এবার আসেন, শি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, লিখেছে বলাটা ঠিক হবে না, লিখেছিল বলেন। সো সে একটি চিঠি লিখেছিল, তাহলে এখানে কিন্তু অবজেক্ট আসতেছে, এখানে এই যে আর্টিকেল সহকারে অবজেক্ট আসতেছে। সরাসরি যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটাকে বলা হয়, কোনো ভার্বের পরে যদি সরাসরি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটাকে বলা হবে ট্রান্সিটিভ ভার্ব। আর এই অবজেক্টটা কেন? কারণ অর্থটা পূর্ণ করার জন্য, ও কোনো সেন্টেন্সের অর্থ পূর্ণ করার জন্য যদি অবজেক্ট আসে, সেই ক্ষেত্রে ওই সামনে যে ভার্বটাকে থাকে ওইটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে ইনট্রান্সিটিভ ভার্বে বোঝা গেল যে ডু নট রিকোয়ার আ ডিরেক্ট অবজেক্ট, মানে এটার কোনো ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন নাই। দ্য বেবি ক্রাইড, তাহলে শিশুটি কেঁদেছিল, শিশুটি কেঁদেছিল, দ্য বেবি ক্রাইড, শিশুটি কেঁদেছিল। এক্ষেত্রে কি কেঁদেছিল, কখন কি দিয়ে কেউ কখনো প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট পাবেন, কাকে কেঁদেছিল এরকম কোনো কথা বলতে পারবেন? বলতে পারবেন না, অবজেক্টের এখানে প্রয়োজন নাই। দ্য বেবি ক্রাইড, এক্ষেত্রে অবজেক্টের কোনো প্রয়োজন নাই। আর যেহেতু অবজেক্টের প্রয়োজন নাই, সেক্ষেত্রে এই ক্রাইডের পরে কোনো অবজেক্ট আসে নাই, চাইলে আনা যাবেও না এখানে। সো যেহেতু এটার অবজেক্টের প্রয়োজনই নাই আর এটার অবজেক্ট নাই, এই জন্য এটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে ট্রান্সিটিভ ভার্ব চিনলাম যে অবজেক্ট থাকতে হবে, আর ইনট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না, ঠিক আছে। দে স্লেপ্ট লেট,
এই লেটটা কিন্তু অবজেক্ট পাইবেন না, শব্দ ভার্বের শেষে যা থাকবে তাকেই অবজেক্ট ধরতে পারবেন না। এই লেট এটা সময়ের কথা বোঝাইতেছে। তাইলে দে স্লেপ্ট লেট, তারা দেরি করে ঘুমিয়েছিল, লেটে ঘুমিয়েছিল। কথা বুঝতে পারছেন? এই স্লেপ্ট পর্যন্ত কি ঘুমিয়েছিল প্রশ্ন করতে পারবেন। অবজেক্ট দিয়ে অবজেক্ট পাওয়া যায় তখন যখন আপনি প্রশ্ন করতে পারবেন কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ভার্বকে, যে বোট, আপনি প্রশ্ন করেন বোটকে যে কি কিনেছিল, এই বোট হতো কিনা, তাহলে কিনেছিল এটা কি কিনেছিল, সে প্রশ্নের উত্তরে হতে বলবে একটা গাড়ি কিনেছিল, একটা কলম কিনেছিল, একটা যে কোনো বাড়ি কিনেছিল। এই যে লিখেছিল, সে কি লিখেছিল, একটা লেটার লিখেছিল। প্রশ্নের উত্তরে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তখন অবজেক্ট পাওয়া যায়। সো এক্ষেত্রে দেখবেন প্রশ্ন করে আপনি পাবেন না উত্তর। স্লেপ্ট, কি কি ঘুমিয়েছিল, কথা খাটে, ম্যাচ করে, কখনো ম্যাচ করে না। সো এই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব, এই স্লিপটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার আসি আমরা রেগুলার ভার্বের কথায় আসি। আমরা সাধারণ রেগুলার ভার্ব একেবারে সহজ, শব্দ শেষে ইডি অথবা ডি যুক্ত হবে, ইডি অথবা ডি যুক্ত হবে। যেমন ইডি অথবা ডি যুক্ত হয়ে সাধারণত পাস্ট ফর্ম হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন ওয়াকের পাস্ট টেন্স হচ্ছে ওয়াকড, আমরা পড়ছি না, ওয়াকড, প্লে প্লেড প্লেড, শব্দের শেষে শব্দিন্তের শেষের দুইটারই পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে ইডি যুক্ত থাকে। সো সেক্ষেত্রে ইডি বা ডি যুক্ত থাকলে ধরে নিতে হবে এটা কি ডাই থেকে ডাইড, হ্যাঁ, শুধু ডি যুক্ত হয়েছে এক্ষেত্রে। সো এক্ষেত্রে ধরে নিতে হবে ওইটা হচ্ছে একটা রেগুলার ভার্ব। সো এটার একটা নাম আছে, এটা তো ওই অ্যাকশন ভার্বও বটে, তবে এটাকে রেগুলার ভার্বও ধরা যায় কারণ ইডি যুক্ত আছে। সে হেঁটেছিল টু স্কুলে আর কি, সে স্কুলে হেঁটে গেছে। তো কোথায় গেছিলো, ওই কোনো জায়গার দিকে বুঝাইতে একটু বসে। ওকে, এবার আসি, দে প্লেড ক্রিকেট, তারা খেলেছিল ক্রিকেট। আচ্ছা, আপনি এখন ধরতে পারেন যে ক্রিকেট অবজেক্ট আছে, এই জন্য এটা কি ট্রানজিটিভ ভার্ব। তবে আমরা তো আর ট্রানজিটিভ ভার্বে নাই, এখন রেগুলার ভার্বটা চিনতে যাচ্ছি। রেগুলার ভার্ব কীভাবে চিনবো, যেহেতু ইডি যুক্ত আছে, এটা রেগুলার ভার্বও ট্রানজিটিভ ভার্বও। আর অন্য কোনো অ্যাকশন ভার্বের কথা বললে অ্যাকশন ভার্বও এটা। সো আমরা জাস্ট আলাদা করে চিনতেছি। তো একটা ভার্ব যে আরেকটা ভার্বের টাইপের মধ্যে পড়বে না এমনটা ভাববেন না, ঠিক আছে? এবার আসি আমরা পরেরটাতে, আমার ল্যাপটপে সমস্যা করতেছে সাউন্ড। এবার আসি আমরা ইরেগুলার ভার্বস কোনগুলা। আমরা দেখলাম রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব হচ্ছে ওই যে গো, ওয়েন্ট, গান পড়ছিলাম না আমরা, ডিড ডান, দেখবেন তিন রকমের ভার্ব আসে। হ্যাঁ, এই ভার্বগুলো কোনো স্ট্যান্ডার্ড রুলস ফলো করে না, ইডি যুক্ত হয় না। যেমন প্লেয়ের সাথে ইডি যুক্ত হলে প্লেড এরকম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক তেমনি ওয়াক থেকে ওয়াকড এরকম হয়েছিল, তাই তো? কিন্তু দেখবেন সুইমের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে সি, সো, সিন, তিন রকম, ঠিক আছে না? এভাবে আপনি চিন্তা করতে পারেন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, হ্যাঁ, কাম, কেম, কাম, তিন অ্যাঙ্গেলে। সো এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব, যেগুলো কোনো স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করে না, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, এই ওয়েন্টটা হচ্ছে আমার ইরেগুলার ভার্ব। এটা আসলে ভার্বের লিস্ট থেকে আমরা বুঝতে পারছি যে এটা ইরেগুলার, ঠিক আছে? রেগুলার ভার্ব হইলে একটা নির্দিষ্ট নিয়ম মানতো, অর্থাৎ ইডি যুক্ত হইতো এরকম, ঠিক আছে? সো হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। শি সো আ বিউটিফুল বার্ড, সে একটি সুন্দর পাখি দেখেছিল। এবার আসি স্টেটিভ ভার্ব কোনগুলো, আমরা সেটা দেখবো। স্টেটিভ ভার্ব মূলত ডিসক্রাইব করে একটা স্টেট বা কন্ডিশন বা ফিলিংস, অথবা রাদার দেন অ্যান অ্যাকশন, মানে একটা অ্যাকশনের পরিবর্তে, একটা কাজ করার পরিবর্তে বরঞ্চ ফিলিংস প্রকাশ করে। যেমন আপনি ভালোবাসার ক্ষেত্রে আপনার বন্ধুকে ভালোবাসতে পারেন, আপনার আশেপাশের যে কাউকে ভালোবাসার ক্ষেত্রে যে সমস্ত বিষয় আদিগুলো আসে, আসলে এগুলো স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে। যেমন আই লাভ, হ্যাঁ, ভালোবাসলে চিনতে হয়, এই চিনাটাও ভার্ব। ভালোবাসলে পছন্দ করা হয়, পছন্দ করা অটোমেটিক হয়ে যায়, তাই তো? লাইক, এটা হচ্ছে স্টেটিভ ভার্ব। হ্যাঁ, ভালোবাসলে ঘৃণাও আসতে পারে, হ্যাঁ, ভালোবাসার পাশাপাশি, হ্যাঁ, ঘৃণা আসে। সো এই জিনিসগুলো আছে মূলত। এই যে স্টেটিভ ভার্বটা মুখস্থ করে নেবেন, নো বিলিভ, লাইক, লাভ, হ্যাট, সিম, অন, বিলঙ্গিং, এগুলো কমনগুলো বলছি, আর অনেক আছে। তো এগুলো সাধারণত দেখবেন আবার এর সাথে আইএনজি হয় না। কখনো কাউকে বলছেন আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, এরকম হয় না। সো এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। ওকে, সো আই লাভ চকলেট, আমি চকলেট ভালোবাসি। এক্ষেত্রে মানুষকে ভালো না বাসে চকলেটকেও ভালোবাসতে পারেন, সমস্যা নাই, এরা সাধারণত ছেড়ে যায় না। শি নোজ দ্য আনসার, সে উত্তর জানে। আমি এমনিতে বলছি মনে রাখার জন্য, এগুলো ভালোবাসা সম্পর্কিত ওয়ার্ড এর মধ্যে পড়ে। সো সে সব আনসার জানে। ওকে, এবার দেখেন, এগুলো দেখে নেন একবার। এবার আসি ফাইনাইট ভার্ব। এটা মজার জিনিস, ফাইনাইট ভার্ব চিনতে হবে। আমি যখন রিডিং প্যাসেজ পড়াই তখন কিন্তু ফাইনাইট ভার্ব সম্পর্কে আপনাদেরকে বারবার বলে থাকি যে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ভার্বও বটে। ওইটা কী করে, মূলত
শো করে টেন্স অথবা এগ্রি উইথ দ্য সাবজেক্ট। সো এটা এই যে দিস ভার্ব শো টেন্স অ্যান্ড এগ্রি উইথ দ্য সাবজেক্ট, মানে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। যেমন এই সাবজেক্ট অনুসারে এই ভার্বটা চেঞ্জ হতে পারে। যেমন হি এর জন্য ওয়ার্কস হয়েছে, যদি আই হতো তাইলে তো আর এস যুক্ত হইতো না, আই ওয়ার্ক হইতো, অর্থ তো প্রায় কাছাকাছিই থাকতো। সো টেন্স তো প্রায় সেমই থাকতো। আবার টেন্স চেঞ্জ হইলে ওয়ার্কের জায়গায় ওয়ার্কড হয়ে যাইতো, পাস্ট টেন্স হইলে, ফিউচার টেন্স হইলে উইল ওয়ার্ক হয়ে যাইতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে হ্যাভ ওয়ার্কড হয়ে যাইতো, হ্যাজ ওয়ার্কড হইতো এই ক্ষেত্রে হি থাকলে। সো বিষয়টা হচ্ছে টেন্স অনুসারে এই ভার্বটা চেঞ্জ হইতেছে। চেঞ্জ হইতেছে কি অনুসারে? চেঞ্জ হইতেছে বা টেন্স অনুসারে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সাধারণত টেন্স অনুসারে চেঞ্জ হয়। আই এম গোয়িং, হ্যাঁ, এই যে এটা আইয়ের বদলে যদি আমি হি বলতাম তাহলে এম উঠে ইজ হইতো, এরপর গোয়িং হইতো। এই যে বিষয়টা আসলে, অথবা ফার্স্ট টেন্সে যদি চিন্তা করতাম, পার্সনের কথা বাদ দেন, এটা তো পার্সন অনুসারে এস টেস যুক্ত হয়েছে। সো পার্সনের কথা বাদ দিয়েও যদি আপনি চিন্তা করেন টেন্স অনুসারে এই জায়গাটা আপনি চেঞ্জ করতে পারবেন। প্রেজেন্ট টেন্সের জন্য এভাবে বলতেন, ফার্স্ট টেন্সের জন্য ওয়ার্ক বলতেন না, হয়তো বা ওয়ার্কড বলতেন, অথবা ফিউচার টেন্সের জন্য উইল ওয়ার্ক বলতেন। সো টেন্স অনুসারে চেঞ্জ হচ্ছে এই ভার্বটা, এই জন্য এটা ফাইনাইট ভার্ব, এটা টেন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু নন ফাইনাইট ভার্ব কখনো টেন্সের উপর ডিপেন্ড করে না, যেমন জিরোয়ান্ট অথবা পার্টিসিপল টাইপের যেগুলো আছে। যেমন একটু চিন্তা করেন, যেমন এখানে আছে, এটা কোনো টেন্সের সাথে একমত হয় না। যেমন শি লাইকস, সে পছন্দ করে, সে পছন্দ করে। এখন কি পছন্দ করে? টু রিড, পড়তে, পড়তে পছন্দ করে, তো এখানে যুক্ত করলাম টু থাকার কারণে। সে পড়তে পছন্দ করে, খেতে, পড়তে, যাইতে, এরকম টু আগে দিয়ে যুক্ত হইলে এরকম অর্থ দেবেন। পড়তে পছন্দ করে বই, তাহলে বই পড়তে পছন্দ করে। তো এখন পছন্দ এটা পাস্ট টেন্সে হইলে লাইকড হইতো, ফিউচার টেন্সে হইলে উইল লাইক হইতো। বিষয়টা হচ্ছে এই টু রিড জীবনেও চেঞ্জ হইতো না। টুর পরে যে রিডটা আছে এটা টেন্সের উপর ভিত্তি করে চেঞ্জ হবে না, পার্সনের উপর ভিত্তি করে কখনোই চেঞ্জ হবে না, এটা স্থির থাকবে। সো এবার আসেন পরেরটাতে যদি আমরা যাই, দুঃখিত। এরপরে দেখি আমরা রানিং ইজ গুড ফর হেলথ। রানিং ইজ গুড ফর হেলথ, রানিং হচ্ছে একটা জিরান্ড, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হইয়া জিরান্ড নাউনের মতো কাজ করতেছে। সো এইটা রানিং টেন্স অনুসারে কখনোই চেঞ্জ হবে না। রানিং ইজ গুড, ইজটা চেঞ্জ হইতে পারে প্রয়োজন হলে, কিন্তু রানিং কখনো চেঞ্জ হবে না। সো এটা ভার্বের সাথে আইএনজি হইলেও এটার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। সো এক্ষেত্রে এই যেমন টু রিড কখনোই চেঞ্জ হবে না, টেন্স যতই পরিবর্তন হোক। টেন্স যতই পরিবর্তন হোক, রানিং কখনো পরিবর্তন হবে না। এখানে যে ভার্বটাই বসেন বারবার সাথে আইএনজি যুক্ত করে, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ এভাবে বললেন, সো ওয়াকিংটা কখনোই চেঞ্জ হবে না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। যে শি লাইকস, এই লাইকস চেঞ্জ হোক, যে কোনো কিছু ভার্ব চেঞ্জ হোক, এখানে টু রিড জীবনেও চেঞ্জ হবে না। টু রিডের জায়গায় টু রাইট লিখেন, মানে টেন্স অনুসারে এই রাইটটা রোট হবে না কখনো। যদি আমি এখানে রাইট লিখতাম, যদি এখানে টেন্স অনুসারে এটা কখনোই রিটেন হতো না, কারণ এটা কি ভার্ব? কারণ এটা নন ফাইনাইট ভার্ব। ওকে, এটাও নন ফাইনাইট ভার্ব, এই জন্য টেন্স অনুসারে চেঞ্জ হয় না। তাহলে বুঝতে পারলেন যে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স অনুসারে চেঞ্জ হবে, আর নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স অনুসারে চেঞ্জ হবে না। এবার আসি আমরা ফ্রেজাল ভার্বগুলো। ফ্রেজাল ভার্বগুলো সাধারণত একটা মূল ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে মূলত এটা একটা প্রিপোজিশন যুক্ত হয় অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে, প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে নতুন ফর্মে আসে এবং নতুন অর্থ দাঁড় করে। যখন একটা নতুন অর্থ হয় তখন টার্ন অর্থ ঘুরানো, এরকম ঘুরাটুরা এরকম কিছু একটা বুঝছিলাম না আমরা, কিন্তু টার্ন অফ অর্থ হচ্ছে বন্ধ করা। এখানে অফ যুক্ত হওয়ার ফলে অর্থটা চেঞ্জ হয়ে গেছে। প্লিজ টার্ন অফ দ্য লাইটস, লাইটটি বন্ধ করুন, দয়া করে লাইটটি বন্ধ করুন। সো এখন দেখেন আবার হি গেভ আপ, গিভ অর্থ কি? দেওয়া, তাহলে গেভ অর্থ হওয়া উচিত ছিল দিয়েছিল, কিন্তু এটার অর্থ এখানে আপ যুক্ত হওয়ার ফলে এটার অর্থ হয়ে গেছে ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া, মানে কোনো কিছু ছাড়া। তাহলে গেভ আপ বোধ অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে, ত্যাগ করা বা ছাড়া, গেভ আপ অর্থ ত্যাগ করা বা ছাড়া। হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছিল। যাই বলেন, নেভার গেভ আপ মানে কখনো হাল ছেড়ো না, হ্যাঁ, মানে ছেড়ে যেও না, এরকম বলি না আমরা। সো হাল ছেড়ো না বা ছেড়ে যেও না, যাই বলেন। সো গিভ আপ অর্থ ছেড়ে যাওয়া। এখন গিভের অর্থ আর কিন্তু এখানে থাকতেছে না, সঠিক থাকতেছে না। গিভ আগে আমরা যেভাবে চিন্তা করতেছিলাম যে গিভ অর্থ দেওয়া, এখানে দেওয়া অর্থ কিন্তু ব্যবহার হয়েছে না, ঠিক আছে, ছাড়া অর্থে ব্যবহার হয়েছে, ছেড়ে দেওয়া অর্থে বা ত্যাগ করা অর্থে ব্যবহার হয়েছে। হি গেভ আপ, এই আপটা যুক্ত হওয়ার কারণে, আপ প্রিপোজিশন যুক্ত হওয়ার কারণে। তাহলে একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা মেইন ভার্বের সাথে নতুন কোনো অর্থ যদি দেয়, সেক্ষেত্রে ওগুলোকে আমরা বলে থাকি কি ভার্ব? ফ্রেজাল ভার্বস, ঠিক আছে, ফ্রেজাল ভার্বস। গ্রুপ ভার্ব বলে অনেকে চেনে, গ্রুপ ভার্ব, ঠিক আছে। সো যেমন গিভ ভাই অর্থ কি?
সবাই কমেন্ট করে জানাবেন গিভ ভাই অর্থ কী, গিভের পরে BY বাই, ঠিক আছে, এটার অর্থ আরেক রকম, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে প্রয়োজনে বলে দেবো অথবা কমেন্টে লিখে দেবো গিভ ভাই অর্থ কী সবাই বলবেন। তো অনেক সময় দেখবেন আপনি টেক প্লেস, টেক প্লেস অর্থ কী, টেক অর্থ নেওয়া, কিন্তু এখানে কিন্তু টেক প্লেস অর্থ অনুষ্ঠিত হওয়া, ঠিক আছে। সো এরকম অনেক কিছু পাবেন ফ্রেজাল ওয়ার্ড হিসেবে। সো এই ভার্বগুলো যদি আপনারা চিনতে পারেন আপনারা অনেক সময় অনেক কাজে লাগাইতে পারবেন, এবং ভার্ব সম্পর্কে আইডিয়া থাকাটা একজন স্টুডেন্ট হিসেবে আপনাদের দায়িত্ব, আর টিচার যারা আছেন তাদেরও দায়িত্ব। কারণ স্টুডেন্টরা কখন কোন ভার্বটা চিনতে চায়, জানতে চায়, সেটা মানে কি বলবো, কোনো হিসাব নাই, যে কোনো সময় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সো আমি বলবো আমার এই ভিডিওটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ দেখতে পারেন। কেউ যদি মনে করেন না আমরা এটা জানি, তাহলে স্কিপ করে যাবেন। যদি কারো মনে হয় যে এটা দেখে আমরা উপকৃত হয়েছি, এটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে। ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি স্কিল নিয়ে কাজ করতে পছন্দ করি, আমার অনেক ভিডিও আছে স্কিল নিয়ে, রিডিং স্কিল নিয়ে, লিসেনিংয়ের ভিডিও আসতেছে, এরপরে অলরেডি রাইটিং ক্রাইটেরিয়া সহ অনেক কিছুই, অনেক ভিডিও দিয়েছি। রিডিং পড়ে বোঝার কৌশল আমি আমার ভিডিওতে দিয়েছি, এগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকুন।